আমি পদ্মজা, পর্ব 10। লেখক ইলমা বেহরোজ। হেমলতার ধারালো দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে। সে কাপা সুরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো ফুটে উঠল প্রচণ্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চেনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করলেন, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, এরপর নত মুখে বলল, কালো দেখতে যে মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো আমার সামনেই ছিল, তাহলে কি হবে? পূর্ণা মিথ্যা কেন বলল? সত্যি বললেই তো পারত। হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি সেটা দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো। হেমলতা বারান্দা অব্দি এসে আবার ঘুরে তাকালেন। মনটা খচখচ করছে, মনে হচ্ছে গাফলা আছে, নাকি তার সন্দেহবাতিক মনের ভুল ভাবনা, কে জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘুরে রেখেছে। চিঠি পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না, তবুও কেমন কেমন একটা অনুভূতি হচ্ছে, অজানা অচেনা অনুভূতি। পদ্মজার হাব ভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টি এড়াতে পারল না। তিনি ঠিকই খেয়াল করেছেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে জন্মায়, তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করেই রপ্ত করতে পেরেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন? মোর্শেদ চমকে উঠলেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতার মতো মহিলা না জানলে বোধহয় বেমানান লাগত। মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন, হে আমারে কি ত্যাগ করব? আমি হেরে সাইরা দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তা নজরে এলো না মোর্শেদের। 20 বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে? হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট, তবে চাপা দীর্ঘশ্বাস রয়ে গেল গোপনে। মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। এ খবর হেমলতা জানে? এত কিছু কিভাবে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠেছে। তিনি চাদর গায়ে দিয়ে চলে গেলেন বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার ঘরে এসে বসলেন। কতদিন পর রাতের আঁধারে বারান্দার ঘরে এসেছেন। বিয়ের 1 বছর পরেই জানতে পেরেছিলেন মোর্শেদ তাকে বিয়ে করার 6 মাস আগেই বাসন্তী নামে এক অপূর্ব সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলেন। স্বামীর ঘর ছাড়া আর কোনো পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিয়েছিলেন। বাসন্তীর মা বারনারী, আর একজন বারনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসাবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে ফেলেছে, যদিও সে খবর মিয়াফর মোড়ল পাননি। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হলো হেমলতার। তখন কলেজে ওঠার 7 মাস চলছিল। এরপর আর পড়াটাও হলো না। জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল। পরদিন সকাল সকালে স্কুলে রওনা হলো 2 বোন। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল, পদ্মজা হতে দিল না। সে আনা 2টা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে। পদ্মজার প্রতি বিরক্ত বোধ করছে পূর্ণা। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করল সে। ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে, কিন্তু তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল। সুযোগ পেলেও পড়তে দিতে চাইতো না পদ্মজা। সারাক্ষণ যেন হাতে জান নিয়ে থাকে। এই বুঝি মা এলো। 2 দিন পর পূর্ণা মোক্ষম সুযোগ পেল। প্রান্ত ও প্রেমাকে নিয়ে হেমলতা বাপের বাড়ি গিয়েছেন। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। চিঠি পড়ায় পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তারই পড়া উচিত। তাই পদ্মজার দিকে বাড়িয়ে দিল চিঠিটা। পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল, এই আপা, খোল না, লজ্জা পাচ্ছ কেন? জিনিসটা চিঠি, কারো গায়ের কাপড় না। পদ্মজা বিস্মিত নয়নে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে। বলল, কি সব বলছিস পূর্ণা? আচ্ছা, মাফ চাই, আর বলবো না। পদ্মজা বাজ করা সাদা কাগজটা মেলে ধরল চোখের সামনে। প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণা পাশে এসে বসল। চিঠিতে 2 জনের পূর্ণ মনোযোগ। প্রিয় পদ্মফুল, আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না। অনুগ্রহ করে এই চিঠিটি একবার পড়ো। জানো পদ্ম, হঠাৎ করে নিজেকে চিনতে পারছি না। আমার হৃদয় মস্তিষ্ক যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। আজ চলে যাব ভাবতেই বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে।
তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল আমার নিঃশ্বাস ও কণ্ঠনালী। এতটুকুও মিথ্যা বলিনি। সেদিন শুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারংবার। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখাতেই। তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় প্রতিটা ক্ষণ গুনেছি। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন গলার সুর এই ইহজীবনে আর কখনো শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে। তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই বোকা বলেছি বলে রাগ করো না যেন। এরই মধ্যে জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে। তোমার জন্য অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। যেখানে আমি অতি সামান্য অযোগ্য পাত্র, তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। পদ্মফুলটাকে যে আমার চাই, তিনি রাজি হয়নি। সিনেমায় অভিনয় করা নায়কের সঙ্গে আত্মীয়তা নাকি করবেন না, এটাও বলেন। তোমার অনেক পড়া বাকি, তোমার মা কিছুতেই রাজি হবে না। আহত মনে দুপা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার সঙ্গে করে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি, তাতে এতটুকু বিশ্বাস আছে, তিনি অভিনেতা বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মানুষ। সময় নেই আর। যা এতদিন বলতে চেয়েছি কিন্তু সুযোগ পাইনি, আজ বলতে চাই। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। আমার ভালোবাসা বর্ণনা করার জন্য শব্দগুলো কম হতে পারে, তবু আমি বলছি, যদি আমি আকাশ হই, তুমি সেই সূর্যের রশ্মি, যে রশ্মি থেকে নতুন করে আলোকিত হয়েছি আমি। ইতিলিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। কন্যা হাসছে। বুড়ো উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে, লিখন ভাইয়ের সঙ্গে তোমাকে যা মানাবে, কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। কন্যা বলল, আল্লাহ, একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আপা, তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই বিয়ে করবে। আর কিছু বলিস না, পদ্মজা মিনমিনিয়ে গলায় বলল। কন্যা শুনল না। সে অনবরত কথা বলতে চাচ্ছে। আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা। নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না? পদ্মজা চোখ বড় করে তাকালো। অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কোথায় পাবো? আর আম্মা জানলে? না না। কন্যা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠি ভাঁজ করে বালিশের তলায় রাখল। পদ্মজার ভয়ে বুক দুক বুক করছে।